রেগুলেশন অফ কিডনি ফাংশন আমরা আগে যে পড়েছিলাম এক্সক্রিশন যতটুকু পড়েছিলাম তার পরবর্তী যে কিডনির যে রেগুলেশনটা কি এটা আমাদের বাদ ছিল। তো কিডনির ফাংশন রেগুলেটেড করা হয় একটা মাল্টি হরমোনাল সিস্টেমের মাধ্যমে এবং অ্যাট্রিয়ার উপরে অবস্থান করছে যে ফ্যাক্টর তার মাধ্যমে। মূলত এই দুটো একটা হচ্ছে রাস সিস্টেম এবং একটা হচ্ছে হরমোনাল সিস্টেম যেটা হচ্ছে এডিএইচ। এর উপরে আমরা আজকে পড়ব। আজকে যে পড়াটা বোঝার তার কারণ হচ্ছে এখান থেকে বিগত সালগুলোতে কোশ্চেন পড়েনি এরকম কোনো জায়গা নেই, কিন্তু অ্যাকর্ডিং টু এনসিইআরটি পড়ব এবং যেখানে যেখানে একটু ভেতরে ঢুকতে হবে আমরা ঢুকব। ফার্স্ট অফ অল ফাংশনস অফ দ্য কিডনি মানে মনিটর করা হয় অত রেগুলেটেড করা হয় বাই হরমোনাল এখানে এডিএইচ, শুধু এডিএইচটা আমি লিখেছি, মেনলি লাইনটা হচ্ছে হরমোনাল ফিডব্যাক মেকানিজম ইনভলভিং দ্য হাইপোথ্যালামাস juxtaglomeralar apparatus and to a certain extent the heart। তো হার্ট বলতে আমি যেটা এএনএফ বা অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর বা নাট্রিউরেটিক পেপটাইড, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এর থেকে মেনলি জাক্সটাগ্লোমেরুলাস সেল যেটাকে আমরা গ্রানুলার সেল বলি, গ্রানুলার সেল। এই গ্রানুলার সেল গ্রানুল সিক্রেট করে, মানে রেনিন গ্রানুল। রেনিন ইজ এ হরমোন। তো এই জাক্সটাগ্লোমেরুলার সেল কীভাবে কন্ট্রোল করে জাক্সো অ্যাপারেটাসের মাধ্যমে। এডিএইচ কীভাবে কন্ট্রোল করে, হোমোস্টেসিস বজায় কীভাবে রাখে এবং ব্রেনকে ইনভলভ করে হাইপোথ্যালামাসের মাধ্যমে আমাদের জল তৃষ্ণা পাওয়া সেটাকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস এবং তার ফলে পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন করে। এবং এএনএফ ফ্যাক্টরটা কখন সে ফ্যাক্টরটা সিক্রেশন হবে, যখন স্টেজ হবে আর্টেরিয়াল ওয়ালে তখন করবে। কিভাবে করে না, এর মধ্যে দুটো ফ্যাক্টর সেম কাজ করে, একটা হচ্ছে এডিএইচ আর জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, কিন্তু ঠিক অপোজিট ফাংশন করে এএনএফ। আমরা একটু একটু করে বুঝি। এই ডায়াগ্রামটা এনসিইআরটির উপর বেস করে তৈরি করা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো আমি যা যা পাঠিয়েছিলাম। রেগুলেশন অফ কিডনি ফাংশন মেইনলি হচ্ছে এডিএইচের আরেক নাম কি ভেসোপ্রেসিন। কেন নামকরণ করা হয়েছে, ভেসোপ্রেসিনের মধ্যেই কথাটা আছে, এগুলো বইতে পাবে না। ভেসো মিনস ভেসেল থেকে কথাটা এসছে, ভেসেল মিনস ডাক্ট, মেনলি ব্লাড কন্টেনিং ডাক্ট, তাকে আমরা ভেসেল বলি। আর প্রেসিন মিনস প্রেশার মিনস কনস্ট্রিকশন, সংকোচন করা। তার মানে এডিএইচের দুটো ফাংশন, কিন্তু একটা কি অ্যান্টি ডায়োরেটিক। ডায়ুরেসিস মানে কি, জলের পরিমাণ, বডি ফ্লুইডের পরিমাণ বাড়ানো। ডায়োরেসিস মানে, ডায়োরেটিক মানে হচ্ছে মূত্রের পরিমাণ বাড়ানো। আর অ্যান্টি মানে কি, বাধা দেওয়া। তাহলে এডিএইচের দুটো কাজ, একটা হচ্ছে কি অ্যান্টি প্রিভেন্ট ওয়াটার লস ফ্রম দ্য বডি। তাহলে ওয়াটার যদি কোনো কারণে মনে করো কারো হাত পা কেটে গেছে, প্রচুর পরিমাণে ওয়াটার বেরিয়ে গেছে, মানে ব্লাড বেরিয়ে গেছে। ব্লাড বেরিয়ে যাওয়া মানে ব্লাডের 90% মানে প্লাজমার 55% যে প্লাজমা, তার হচ্ছে 90% থাকে হচ্ছে ব্লাড, 90% থাকে হচ্ছে H2O জল। তার মানে ব্লাড বেরিয়ে যাওয়া মানে যে কোনোভাবে বেরোতে পারে, গরমের সময় বেরোতে পারে, অ্যালকোহলের পরে ঘাম হতে পারে, বেরোতে পারে। তো অ্যান্টি ডাইউরেসিস মিনস মানে পলিইউরিয়া, মানে মানে প্রচুর পরিমাণে মূত্র তৈরি করা। অ্যান্টি মিনস বিপরীত, বাধা দেওয়া। তাহলে অ্যান্টি ডায়োরেটিক মানে কি, মূত্রকে কনসেন্ট্রেট করা।
এডিএইচ তার মানে মূত্রকে কনসেন্ট্রেট করতে পারে, জল শোষণ করে মানে অ্যাবজর্পশন অফ ওয়াটার কোথায় করছে সেটা আমরা পরে আসছি, তোমরা অলরেডি জানো। আর ভেসোপ্রেসিন হিসাবে কাজ করে কি, কনস্ট্রিকশন করে, সংকোচন করে, কোথায় না মেনলি যেটা করে ভেসেলে হচ্ছে গ্লোমেরুলার ভেসেলে করে, মেনলি আর্টারিতে করে। রাস এটা হচ্ছে মাল্টি হরমোনাল এফেক্ট, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, এই তিনটেই হচ্ছে হরমোন। রেনিন, অ্যাঞ্জিওটেনসিন 2 এবং অ্যাঞ্জিওটেনসিন 1 থাকে এবং অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে মোট এফেক্টিভ, সে হচ্ছে কি এফেক্টিভ, অ্যাঞ্জিওটেনসিন 1টা কিন্তু এফেক্টিভ না। কী করে হয় সেটা আমি পর্ব বোঝাচ্ছি। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2, তাহলে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যান্ড অ্যালডোস্টেরন কর্টেক্স থেকে, অ্যাড্রিনাল কর্টেক্সের থেকে সিক্রেশন করে। তো এরও ফাংশন আছে, হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, পুরোটার নাম জানবে। রাস প্রচুরবার কোশ্চেন পড়েছে। জাক্সটা গ্লোমেরুলার সেলস অফ কিডনি থেকে সিক্রেশন করে, কি করে না, লিভার থেকে সিক্রেশন হয় হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনটা ব্লাডে আসবে এবং রেনিন কাজ করবে, তখন অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করবে। আর পরপর কী হবে পরবর্তীতে আমি আসছি। নেক্সট হচ্ছে অ্যালডোস্টেরন, সেটাও কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্সে সিক্রেশন করে। অ্যালডোস্টেরন মূলত কাজ কি, সোডিয়াম রিঅ্যাবজর্পশন। কারণ হচ্ছে সোডিয়াম সোডিয়াম মধ্যে অবলিগেটরি রিঅ্যাবজর্পশন। জল যখনই শোষিত হয় তখনই কিন্তু সোডিয়ামও শোষিত হয়, সেই জন্য অবলিগেটরি, যদি কোনো এমসিকিউ আছে অবলিগেটরি রিঅ্যাবজর্পশন কোনটা উদাহরণ হবে, তাহলে জলের ক্ষেত্রে সবসময় সোডিয়াম আয়নটা হবে। নেক্সট এএনএফ, এই এএনএফ এর কাজটা কিন্তু দুটোরই বিপরীত। কোন দুটোর বিপরীত না, এডিএইচ এবং ভেসোপ্রেসিন এবং আর রাস, এরা মূলত সিমিলার ফাংশন। কি ফাংশন করছে না, এরা হচ্ছে প্রেশারটা যখন লো থাকবে, প্রেশার লো তার মানে কি ইউরিন কনসেন্ট্রেশন হাই, সে সময় এরা কি করবে না বাড়িয়ে দেবে। ঠিক অপোজিট কাজ করবে কে, এএনএফ হচ্ছে প্রেশার যখন হাই হলো তখন সে লো করবে। ঠিক আছে, আমরা কিন্তু ওই পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো বুঝতে, শর্ট কোশ্চেন করবে বিভিন্ন ঘেটে দেওয়ার মতো, তোমাকে ঘেটে দেওয়ার মতনই কোশ্চেনগুলো করবে, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই চার্টটা এখানে যেমন বলছে আর্টেরিয়াল ওয়াল থেকে সিক্রেট করে ফ্যাক্টরটা, এবং সোডিয়াম এনএ প্লাস, এই সোডিয়াম ডায়োরেসিস হয়, সোডিয়াম শোষণে বাধা দেয়, সেই জন্য এটা হচ্ছে প্রমোটস ওয়াটার লস হয়ে যায়, বডির থেকে লস করে। এখানে কিন্তু সংক্ষেপে পুরোটাই বলে দেওয়া আছে। নেক্সট ফার্স্ট পড়ব আমরা, কন্ট্রোল বাই অ্যান্টিডায়োরেটিক হরমোন, দ্যাট ইজ এডিএইচ অর ভেসোপ্রেসিন। কন্ট্রোল বাই এডিএইচ কী বলছে, অসমো রেগুলেটর অ্যান্ড অসমো রিসেপ্টার কথাগুলোর সঙ্গে পরিচিত তোমরা অনেক আগেই আছো। অসমো রিসেপ্টার কী করে না, অসমোটিক প্রেশার ব্যালেন্স করতে সাহায্য করে উইথ দ্য হেল্প অফ পন্স ব্রেনের পার্ট থেকে। তো অসমো রিসেপ্টার প্রেজেন্ট বিভিন্ন জায়গায় থাকতে পারে, তার মধ্যে মেনলি থাকে কি ভেসেলসে, অসমো রিসেপ্টার থাকে। কীরকম না, তোমার মূলত যার মধ্যে দিয়ে ব্লাড পাস হচ্ছে, তখন যদি ব্লাডের প্রেশার বাড়ে বা কমে তার উপর ডিপেন্ড করে কিন্তু অসমোটিক রিসেপ্টর কী করবে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনে খবর দেবে। আসছি পরে, তো আগে অ্যাকর্ডিং টু লাইনটা পড়ি। অসমো রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য বডি অ্যাকর্ডিং টু এনসিইআরটি, মেনলি ভেসেলস আর অ্যাক্টিভেটেড, কখন অ্যাক্টিভেট, চেঞ্জ ইন ব্লাড ভলিউম, বডি ফ্লুইড ভলিউম অ্যান্ড আয়নিক কনসেন্ট্রেশন। এইটা হচ্ছে এনসিইআরটির লাইন। তাহলে বলছি চেঞ্জ যদি হয় ব্লাড ভলিউম চেঞ্জ বলতে ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে, দুটোই। তাহলে ব্লাড ভলিউম আর বডি ফ্লুইড ভলিউম ঘটনাটা কিন্তু প্রায় একই। কারণ কি
দুটোর ক্ষেত্রেই কিন্তু ওয়াটার ইজ দ্য মেইন কম্পোনেন্ট, ব্লাডেরও তাই, বডি ফ্লুইডের তাই। তাহলে কোনোভাবে যদি ব্লাডের ভলিউমের পরিমাণ বেড়ে যায় তাহলে প্রেশার বেড়ে যাবে, প্রেশার বেড়ে গেলে পরে প্রেশারকে কমাতে হবে। আবার যদি কোনো কারণে যদি ব্লাড ভলিউম কমে যায়, ডিক্রিজ করে যায়, তাহলে সেটাকে আবার বাড়াতে হবে। এই যে রেগুলেশন, এই রেগুলেশনটাই করা হয়, কন্ট্রোল করে কে না এই তিনটে সিস্টেম, এডিএইচ, রাস অ্যান্ড এএনএম। তো অসমোরিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য ভেসেল, কি বলছি না, যদি এবার আমরা এডিএইচের মধ্যে ঢুকছি, যদি ব্লাড ভলিউম ডিক্রিজ করে, ব্লাড ভলিউম ডিক্রিজ করে বিভিন্নভাবে করতে পারে, আগেই বলেছি। বডি ফ্লুইড ভলিউম যদি ডিক্রিজ করে, অথবা আয়নিক কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, ঠিক আয়নিক কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, যদি ভলিউম যদি ব্লাড ভলিউম যদি ডিক্রিজ করে, আয়নিক কনসেন্ট্রেশন তো বাড়বেই, তাই না? এবং সঙ্গে সঙ্গে ব্লাড অসমোলারিটিও ইনক্রিজ করবে। এগুলো কিন্তু অসমোলারিটি, ব্লাড কনসেন্ট্রেশন আগে পড়া হয়ে গেছে আমাদের। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম, মানে ব্লাড ভলিউম ঠিক অপোজিট জিনিস হচ্ছে অসমোলারিটি, দ্যাট ইজ আয়নিক কনসেন্ট্রেশন। আয়নিক কনসেন্ট্রেশন যদি বাড়ে, ব্লাড ভলিউম সেই ক্ষেত্রে আপেক্ষিকভাবে কমবে, আর ব্লাড ভলিউম যদি বাড়ে, অসমোলারিটি কমবে। এটাই হচ্ছে ঘটনা। ফার্স্ট, এনসিইআরটিতে যেভাবে লেখা আছে সেগুলোকে কিন্তু পুরো পয়েন্ট করে করে লেখা, অর্থাৎ বোঝার যাতে সুবিধা। ফার্স্ট কী হচ্ছে, এক্সেসিভ লস অফ ফ্লুইড, যে কোনো কারণে হতে পারে, তাই না? যে কোনো কারণে হতে পারে। তুমি আন্দাজ করে নিতে পারো যে একটা কোনো কারণে দেখা গেল যে কোনো একটা দুর্ঘটনায় কারো একটা পা কেটে গেছে, তাহলে বডির থেকে ব্লাড বেরিয়ে গেছে, তাহলে লস হয়েছে ফ্লুইড। অথবা রোদে অনেকক্ষণ ধরে কাজ করছে, প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, ঘেমে দেখা গেল প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেল, বডি ফ্লুইড তাহলে লস করলো। অ্যালকোহল খেলো, তাহলে বডি ফ্লুইড লস করলো। এই বিভিন্ন কারণ। তাহলে এবার যদি হয় অ্যান এক্সেস লস অফ ফ্লুইড ফ্রম দ্য বডি ক্যান অ্যাক্টিভেট দিস রিসেপ্টার, কোনটা না, অসমো রিসেপ্টার, হুইচ স্টিমুলেটস হাইপোথ্যালামাস। সঙ্গে সঙ্গে খবর চলে যাবে কোথায়, হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস কী করবে না, তখন জল খাওয়ার চেষ্টা করবে। ইমিডিয়েট তুমি তো জল পাচ্ছ না, ইমিডিয়েট সবসময় তো জল পাওয়া যাচ্ছে না, তাহলে বডি তো তুমি জল দেবে, তারপর সেটা কাজ করতে সময় লাগবে। তাহলে বডি কিন্তু এমনই মেকানিজম, সে হোমিওস্ট্যাসিস করার জন্য সে কিন্তু সঙ্গে সঙ্গে তার ভেতরে মেকানিজম তৈরি করে রেখেছে। তুমি জল খেলে কিন্তু এটা মিটে যাবে, কিন্তু যদি এক্সেসিভ লস হয়, ব্লাড বেরিয়ে গেছে, সেখানে জলেও তো কাজ হবে না, তখন কি করছে না, রিলিজ অ্যান্টিডায়োটিক হরমোন অর ভেসোপ্রেসিন, কোথায়, নিউরোহাইপোফাইসিস, পোস্টিরিয়র পিটুইটারি বা পার্স নার্ভোসা, সেখান থেকে সিক্রেশন করবে। আরেকটা হরমোন সেখান থেকে করে, আমরা জানি অক্সিটোসিন, সেটার ফাংশন এখানে নেই। তাহলে এডিএইচ সিক্রেশন করলো, খুব ভালো কথা। এডিএইচ কী করবে, সাহায্য করে ফেসিলিটেট। আমরা জানি যে মূলত যেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং টিউবুলসে এডিএইচের মাধ্যমে কি হয় না, রিঅ্যাবজর্পশন হয়। তা রিঅ্যাবজর্পশন যদি ওয়াটার হয়, তাহলে ওয়াটারটা কোথায় যাবে না, ব্লাডে ফিরে যাবে। মূত্র কী হবে না, মূত্র হচ্ছে কনসেন্ট্রেট হবে, সেই কথাটাই বলছি। এডিএইচ ফেসিলিটেটস H2O reabsorption from the later part of the tubules, thereby preventing diuresis. প্রিভেন্টিং ডায়ালিসিস মানে মূত্র তৈরি করতে, মানে ইউরিয়া তৈরি করতে বাধা দেবে। কারণ জল যদি বেশি পরিমাণ রিঅ্যাবজর্পশন হয়ে যায়, তখন কিন্তু কনসেন্ট্রেটেড ইউরিন প্রডিউসড হবে। কোথায়, ডিসিটি অ্যান্ড সিটিতে। ক্লিয়ার? নেক্সট, ইনক্রিজ বডি ফ্লুইড ভলিউম। কোনো কারণে যখন এরকম পরিস্থিতি কমে গেছিলো, এবার তুই প্রচুর পরিমাণে জল খেলে, তাহলে কী হবে, এডিএইচটা যখন জলকে সে আবার কি স্ট্রেস খবর দিল অসমো রিসেপ্টরের মাধ্যমে, কোথায় না, ব্রেনে খবর দিলে কী হবে, সুইচ অফ হয়ে যাবে, আর এডিএইচ সিক্রেশন হবে না। সেই কথাটাই আমরা এখানে পড়ব। অ্যান ইনক্রিজ ইন বডি ফ্লুইড বিভিন্ন কারণে হতে পারে, যেমন শীতকালের ক্ষেত্রে বাড়তে পারে, ঠিক আছে, এগুলো পরে আছে, আমি কোশ্চেনগুলো করবো। ক্যান সুইচ অফ দ্য অসমো রিসেপ্টর অ্যান্ড সাপ্রেস দ্য এডিএইচ রিলিজ টু কমপ্লিট দ্য ফিডব্যাক। ঠিক আছে,
তাহলে একদম পরিষ্কার বুঝতে পারছি যে জল কমে গেলে পরে এই এডিএইচটা জল বাড়াতে পারবে না, কিন্তু জল যাতে আর না বেরিয়ে যেতে পারে তাহলে এডিএইচকে সিক্রেশন করা বন্ধ করে দেবে। নেক্সট সি পয়েন্ট, এডিএসের আরেকটা ফাংশনে কনস্ট্রাক্ট মানে সংকোচন করতে পারে, ভেসোপ্রেসিন হিসেবে কাজ করে ব্লাড, তাই না? এইটা কিন্তু আমরা বুঝি না, কারণ সেভাবে কিন্তু আমরা খেয়াল করি না। এডিএইচ ভেসোপ্রেসিন মানে কি ভেসেল প্রেশার ইজ ইকুয়াল টু কনস্ট্রিকশন। তাহলে এডিএইচ ক্যান অলসো এফেক্ট দ্য কিডনি ফাংশন বাই ইটস কনস্ট্রিক্টরি এফেক্ট অন ব্লাড ভেসেল। তাহলে ব্লাড ভেসেলকে কোথায় কোন জায়গায় কন্ট্রোল করবে না, মনে করো এই হচ্ছে তোমার এফারেন্ট আর এই হচ্ছে গ্লোমেরুলাস, ভালো করে বুঝবে, এটা হচ্ছে ইফারেন্ট, এটা ইফারেন্ট, এটা এফারেন্ট। তাহলে যদি আমাকে সংকোচন করতে হয়, আমি এমন সংকোচন করতে হবে, সব জায়গায় হওয়া উচিত হয়, কিন্তু এখানে যদি সংকোচন করি, ভালো করে বুঝবে, এটা যদি সংকোচন করলাম কোনো কারণে এফারেন্টকে সংকোচন করলাম, তাহলে কি এখান থেকে কম পরিমাণে আসছে, তাহলে কম পরিমাণে আসলে পরে কম পরিমাণে ফিল্ট্রেট হবে, ব্লাড প্রেশার কমে যাবে। ক্লিয়ার? এটাকে যদি সরিয়ে দিই, বেশি পরিমাণে ব্লাড আসবে, বেশি পরিমাণে ফিল্ট্রেট হবে পার মিনিট বা পার সেকেন্ডে, আমরা জানি 125 যেটা হয়, তো সেটা হবে এবং কি হবে না বেড়ে যাবে। তো এই কনস্ট্রিকশনের কাজটা কী করবে? ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন কোথায় কাজ করবে না গ্লোমেরুলার যে এফারেন্ট, এবং এইভাবে তোমাদের অত ডিটেলস তোমাদের আসবে না, তোমাদের এইটুকু শুধু মনে রাখতে হবে ভেসো কনস্ট্রিকশনের কাজ করবে কে না এডিএইচ। দিস কজেস অ্যান ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার আমাদের বাড়িয়ে দিতে পারবে। মেইনলি যখন আমরা এখানে কনস্ট্রিকশন করব, মানে ইফারেন্টে যদি কনস্ট্রিকশন করি তাহলে কি হবে? তাহলে কিন্তু ব্লাড প্রেশার কমবে না বাড়বে। এই ব্যাপারে কিন্তু তোমরা কিন্তু পরবর্তীতে কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্লাড প্রেশার কনস্ট্রিকশন বাড়বে বা কমবে কেন, যখন মনে করো এই যখন ভলিউমে ব্লাড যাচ্ছে সেটা এরকম সংকোচন হয়ে গেল, তাহলে ব্লাড যেভাবে যাচ্ছিল এখানে সেটা যেতে পারছে না, তার অর্ধেক পরিমাণ যাচ্ছে, তাহলে প্রেশারাইজড হচ্ছে ব্লাড, তাহলে এইদিকে ব্লাড প্রেশার বাড়ছে, এদিকে ব্লাড প্রেশার কমবে, কারণ হচ্ছে কি না তোমার পরবর্তী যে ব্লাডটা যাচ্ছে কম, অতএব প্রেশারটা কমে যাবে। সেই জন্য এখানে বলছে দিস কজেস ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার অ্যান্ড ইনক্রিজ ইন ব্লাড প্রেশার ক্যান ইনক্রিজ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফ্লো, ব্লাড ফ্লো, অ্যান্ড দেয়ার বাই তোমার হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। খুব ভালো করে বোঝো, জায়গাটা যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু বিপদ। একদম একটা জিনিস পরিষ্কার মনে রাখো, এডিএইচ ভেসোপ্রেসিন হিসেবে কাজ করবে এবং এটা কি বলছে না ক্যান অলসো এফেক্ট দ্য কিডনি ফাংশন বাই কনস্ট্রিক্টরি এফেক্ট অন ব্লাড ভেসেল, দিস কজ দ্য ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশারকে ইনক্রিজ করবে কি করে না কনস্ট্রিকশন করলে পরে ব্লাডটা প্রেশার করবে, অ্যান্ড ইনক্রিজ ইন ব্লাড প্রেশার ক্যান ইনক্রিজ দ্য গ্লোমেরুলার ব্লাড ফ্লো, এবং পরবর্তীতে কি হবে না ফিল্ট্রেশন রেট বাড়বে। তাহলে দুভাবে কাজ করছে। এই ডায়াগ্রামটাকে তুমি যদি দেখো তাহলে কিন্তু একদম ভালো করে বুঝেছো কিনা জানি না, নোটটা তো অনেক আগে দিয়ে দিয়েছি। কন্ট্রোল বাই অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভেসোপ্রেসিন, এখানে তুমি লিখে রাখতে হবে, তোমার যদি বুঝতে অসুবিধা হয় ইনক্রিজ এই অ্যারোটা উপরের দিকে মানে হচ্ছে ইনক্রিজ প্লাজমা অসমোলারিটি, তার মানে কি ব্লাড ভলিউম কমে গেছে, পরিষ্কার দেখো এদিকে এটাতে আমার ডিক্রিজ ব্লাড ভলিউম। কী কারণ তুমি মানে কোনো কারণে শকড হতে পারে, তখন ব্লাড ভলিউম কমে যেতে পারে, মানে প্রেশারটা তখন বেড়ে যেতে পারে, তুমি কোনো ভয় পেয়ে গেছো বা কিছু এরকম যদি হয়। তো এই দুটো কারণে, একটা হচ্ছে ব্লাড ভলিউম যখন ডিক্রিজ করছে তখনই কিন্তু ফাংশন আসছে তার এডিএইচের। তাহলে ব্লাড ভলিউম কমা মানে কি অসমোলারিটি বাড়া, ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করবে। তাহলে অসমো রিসেপ্টর কোথায় আছে?
না তোমার ভেসেলে আছে, সে হাইপোথ্যালামাসকে খবর দিল, হাইপোথ্যালামাস কী করলো না এডিএইচকে খবর দিল, পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ সিক্রেশন হলো। এডিএইচ সিক্রেশন করার সঙ্গে সঙ্গে সে দুটো স্ট্রিমে কাজ করা আমরা এবার দেখব। কি এক নম্বর হচ্ছে ডিস্টাল কনভলিউটিভ এবং কালেক্টেড টিউবুল, সেখানে কি কাজ হবে না সেখানে ইনক্রিজ করবে কি আমরা পড়েছিলাম অ্যাকোয়াপোরিন 2 টাইপ 2, এই চ্যানেলগুলো ফটাফট ওপেন হবে এবং কি করবে না রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার কোথায় যাবে, এই যে মনে করো এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস আর এটা হচ্ছে মনে করো কালেক্টিং টিউবুলস, তাহলে এই জায়গাটায় এখানে কি হবে না অ্যাকোয়াপোরিন 2, এখান থেকে কী হবে জল ক্রমশ বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে, বেরিয়ে কোথায় শোষিত হবে ব্লাডে। ক্লিয়ার? সেটাই বলছি অ্যাকোয়াপোরিন 2 এর মাধ্যমে। এবার এটা কি এবং তাহলে রিঅ্যাবজর্পশনগুলো তাহলে কী হবে, কী বাড়লো রিঅ্যাবজর্পশন যদি বাড়ে তাহলে ব্লাডের আয়তনটা বেড়ে যাবে, তো ব্লাডের আয়তন বাড়বে, সেই জন্যই বলেছে ইনক্রিজ, এই অ্যারো উপরে মানে ফ্লুইড ভলিউম কার ব্লাডের। তো তাই যদি হয় যদি ব্লাডের ভলিউম বেড়ে যায় জলের পরিমাণ বেড়ে যায় তাহলে অসমোলারিটি কী হবে কম হবে, তার মানে আয়নিক কনসেন্ট্রেশন কমে গেল ব্লাডের। তাহলে আমাদের কি হয়েছিল না আমাদের যখন আমাদের ব্লাড ভলিউম কমে গেছিলো, ব্লাড ভলিউম কমে গেছে মানে প্রেশার কমে গেছে, আমরা কিন্তু অ্যান্টিডায়াবেটিক অ্যাসিডের মাধ্যমে এখানে আমরা বাড়াতে পারলাম, এক নম্বর। দ্বিতীয় কাজ ব্লাড ভেসেল কী করলো ভেসো কনস্ট্রিক্টরের মাধ্যমে সে কনস্ট্রিকশন করলো এবং পেরিফেরাল রেজিস্ট্যান্সে সেটা হচ্ছে কি বেড়ে গেল এবং ব্লাড প্রেশার অটোমেটিকলি বাড়লো। তাহলে ব্লাড প্রেশার কমে ছিল সেটাকে বাড়লাম, ব্লাড ভলিউম কম ছিল মানে ব্লাড প্রেশার কম ছিল, দুদিক দিয়ে হয়। ক্লিয়ার হলো? এবার এটা তো আমরা এডিএইচের ফাংশনটা বুঝেই গেলাম, কোনো অসুবিধা নেই। এবার আমাদের যেটা বোঝার দরকার এই যে এডিএইচের ফাংশন ব্লাড স্ট্রিমের কি এডিএইচ যে পিটুইটারি সিক্রেশন করে সেটাকে ইনহিবিট করে কিন্তু এএনএফ, এই এএনএফ করে সেটা আমরা পরবর্তী দেখব, ইনহিবিট করে। তাহলে ইনহিবিট করলে ঠিক বিপরীত কাজটা করে। তো এডিএইচের সঙ্গে কিন্তু সম্পর্কিত কে না রাস, এটা আমরা এডিএইচ ভুল বলছি, রাসটা হচ্ছে আলাদা, রেনিন অ্যাঞ্জিওটেনসিনের সঙ্গে আলাদা, এরও কিন্তু অপোজিট কাজ করবে কে এই তোমার এএনএফ। কারণ এই রাসের ক্ষেত্রে ব্লাড ভলিউম যখন কমে যাবে, ব্লাড ভলিউম যখন ডিক্রিজ করবে তখন কিন্তু রেনিন অ্যাঞ্জিওটেনসিন কাজ করবে, ঠিক যেভাবে কাজ করলো তোমার এডিএইচ। রেনিন অ্যাঞ্জিওটেনসিন শুধু অ্যালডোস্টেরনটা কী করবে কনস্ট্রিকশনের কাজ করে, সে সংকোচনের কাজ করে, কিন্তু রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন 2 এরা কি করে, এরা কিন্তু জল এবং সোডিয়াম আয়ন শোষণে সাহায্য করে, সেটা আমরা শিখব নেক্সট। এখানে যেটা আরেকটা কথা বলা আছে আদার ফ্যাক্টরস দ্যাট প্রমোট এডিএইচ রিলিজ ইন্ডিউসেস এক্সারসাইজ হতে পারে, অ্যাঞ্জিওটেনসিন 2 হতে পারে, ইমোশনাল স্ট্রেস হতে পারে, পেইন হতে পারে, ব্যথা হতে পারে। তো এইগুলো আমরা জানি যে আমার এনসিআরটিতে বলা আছে। আর একটা জিনিস যদি এডিএইচ ডিফিসিয়েন্সি হয় সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, বহুমূত্র রোগ হয়। এটা এনসিআরটিতে নেই কিন্তু অনেকবার কোশ্চেন পড়েছে, অতএব এটাও তুমি বুঝে রেখে দাও। নেক্সট আউট অফ এনসিআরটি, ইন দিস সিচুয়েশন দ্য অসমোরিসেপ্টর সেল প্রমোটস থ্রাস্ট, মানে এই পরিস্থিতিতে জল খেতে তোমার তৃষ্ণা পাবে, তুমি জল খাবে। ড্রিঙ্কিং রিডিউস দ্য অসমোলারিটি অফ ব্লাড, তাহলে কি জলের পরিমাণ ভালো মানে অসমোলারিটি কমে গেল, হুইচ ইনহিবিটস দ্য সিক্রেশন অফ এডিএইচ দেয়ার বাই কমপ্লিট ফিডব্যাক সার্কিট। ঠিক আছে, মিটে গেল। এডিএইচ ক্যান ডিক্রিজ কমিয়ে দিতে পারে অ্যাবজর্পশন অফ ক্লোরাইড, এইটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু আউট অফ এনসিআরটি। যদি কোনো সময় আসে যে ইউরিনে কখন ক্লোরিন আয়ন দেখতে পাওয়া যায়, যখন বহুমূত্র রোগ হয়, যখন হচ্ছে অ্যান্টিডায়োরেটিক সিক্রেশন মানে ডিক্রিজ হয়ে যাবে, অ্যান্টিডায়োরেটিক ক্যান ডিক্রিজ মানে যারা ডিক্রিজ করবে অ্যাবজর্পশন যে তোমার হচ্ছে ক্লোরিন আয়নকে, যত বেশি পরিমাণে এডিএ সিক্রেশন হবে তত হচ্ছে অ্যাবজর্পশন অফ ক্লোরিন কমে যাবে রেনাল টিউবুলে, যার ফলে সেটা কী হবে না তোমার হচ্ছে ইউরিনে পাস করে যাবে।
করলে তাহলে কখন পাস করবে না এডিএস সিক্রেশন অতিরিক্ত পরিমাণে যদি বেড়ে যায় তাহলে তুই কী করবে ঠিক তাহলে এডিএস ক্যান ডিক্রিজেস অ্যাবজর্পশন অফ কোলিড আয়রন অ্যাবজর্পশন অফ কোলিড আয়রন যদি হয় ন্যাচারালি সেটা মূত্রের মাধ্যমে বেরিয়ে আসবে এটা তোমাকে মনে রাখতে হবে এই ডায়াগ্রামটা আমরা যখন পড়বো এই ডায়াগ্রামটা সেম ডায়াগ্রাম তোমাকে বারবার রিপিট করার জন্য বলা হচ্ছে ব্লাড ভলিউম এখানে কী করছে লো ব্লাড ভলিউম হয়েছে এবং তাহলে লো ব্লাড ভলিউম মানে ইনক্রিজ অসমোলারিটি হয়েছে সঙ্গে সঙ্গে পিটুটারিতে মানে হাইপোথ্যালামাসে খবর যে সেখান থেকে পিটুটারিতে পার্স নার্ভোসার থেকে এডিএস সিক্রেশন হলো এডিএস কোথায় এসে সে কাজ করলো না কালেক্টিভ টিউবুল আর হচ্ছে যেটা এতক্ষণ বোঝালাম ডিস্টাল কনভলিউটেড টিউবুল অ্যান্ড কালেক্টিভ টিউবুলসে যেখানে অ্যাকোয়াপোরেন্ট 2 ওপেন হলো সঙ্গে সঙ্গে সেই তোমার কী হচ্ছে H2 বেরিয়ে যাচ্ছে H2 গুলো কোথায় যাবে না ব্লাডে যাবে ব্লাডের ভলিউম বাড়লো তো ব্লাডের ভলিউম যখনই বাড়লো তখনই সুইচ অফ হয়ে গেল তখন একদম সুইচ অফ হয়ে গেল অথবা যদি সেই মুহূর্তে জল পান করতাম তাহলেও কিন্তু আমাদের ব্লাড ভলিউমটা ইনক্রিজ করতো ঠিক সেম জিনিসটা এখানেও বলা আছে অসমো রিসেপ্টর অফ হাইপোথ্যালামাস কখন আসবে না যদি স্টিমুলেটেড হয় যখন ব্লাড ভলিউম কমে যাবে অসমোলারিটি বাড়বে এডিএইচ আসবে এডিএইচ হচ্ছে ডিস্টাল এবং তোমার কালেক্টিভ টিউবুলে H2O রিঅ্যাবজর্পশন করবে এবং রিঅ্যাবজর্পশন করে হোমিওস্ট্যাসিস আসবে এছাড়া যদি আমরা জল খাই সঙ্গে সঙ্গে হোমিওস্ট্যাসিস ব্লাড অসমোলারিটি হবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি বারবার রিপিটেশন মেমোরি পাওয়ার বাড়াবে যাতে কোনো রকম যেন অসুবিধা না হয় নেক্সট কন্ট্রোল বাই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস আমরা জানি 3 ধরনের ব্যাপার সেল তৈরি হয় জাক্সটাগ্লোমেরুলার সেল 3টে আগের দিন পড়িয়েছি তার মধ্যে আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা গ্রানুলার সেল ম্যাসেঞ্জার সেল বা লাসিস সেলের সম্বন্ধে আমরা আলোচনা করেছি হ্যাঁ সেগুলো আমাদের হয়ে গেছে আলোচনা কিন্তু আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি গ্রানুলার সেল গ্রানুল সেল কেন গ্রানুল হিসেবে থাকে কে না জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের মূলত যে তোমার হচ্ছে রেনিন সিক্রেশন করে সেটা হচ্ছে গ্রানুলার সেল তার সেটাকেই আমাদের এখানে দরকার কোনো কারণে ফল এখান থেকে শুরু করবো এটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম রাস সিস্টেমের আলোচনা করছি ফল ইন এক্সট্রা সেলুলার ফ্লুইড বলতে কাকে বোঝায় সেলের বাইরে ঠিক ঘুরিয়ে কথাটা বলছি সেলের বাইরে কে থাকে ব্লাড থাকে সেলের বাইরে কে থাকে বডি ফ্লুইড থাকে ঠিক আছে আরও বাবার কী বলছি আর্টেরিয়াল প্রেশার যদি তোমার ফল করে তাহলে আর্টেরিয়াল প্রেশার ফল করছে কখন ফল করছে যখন এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউম কমে যাচ্ছে ফল করছে দ্যাট ইজ ফল করছে গ্লুরার ফিল্ট্রেশন রেট তো এরকম যদি ফল করে যায় ঠিক আগের মতন কিন্তু এই অবস্থায় কী হচ্ছিল না তোমার হচ্ছে এডিএইচ সিক্রেশন করেছিল ভলিউমটা বাড়াতে কিন্তু এছাড়াও রেনিন অ্যাঞ্জিওটেনসিনও কিন্তু ডাবল অ্যাকশন হিসেবে কাজ করে কি করে না ব্লাডে থাকবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড প্রোটিন পলিপেপটাইড তোমার পলিপেপটাইড 453 রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা লিভার ফর্মেশন করে ব্লাডে ছেড়ে দেবে সেই ব্লাডে তার উপর কাজ করবে কি পলিপেপটাইডের উপর কাজ করবে জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে যেগুলো হচ্ছে সেল কোন কি না গ্রানুলার সেল কি সিক্রেশন করবে রেনিন সিক্রেশন করবে কার উপর কাজ করবে অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপর কাজ করবে কি তৈরি করবে অ্যাঞ্জিওটেনসিন 1 ক্লিয়ার এটা 10টা অ্যামাইনো অ্যাসিড 2টা অ্যামাইনো অ্যাসিড কমে যাবে কিসের মাধ্যমে না লাং এবং তোমার ব্লাড ভেসেল যেটা লাংয়ের কথা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু এনসিটি সেটাই আমরা পড়ি এছাড়াও কিন্তু ব্লাড ভেসেলও তৈরি হয় এসি মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম এটা একটা এনজাইম আর বাকিগুলো হচ্ছে কি সব হচ্ছে হরমোন এটা কি করবে কনভার্ট করবে 1কে অ্যাঞ্জিওটেনসিন 1কে 8 অ্যামাইনো অ্যাসিড যুক্ত অ্যাঞ্জিওটেনসিন 2 দিস ইজ মোস্ট অ্যাক্টিভ স্টেট এই অ্যাক্টিভ স্টেট অ্যাঞ্জিওটেনসিন 2 এর ফাংশন কিন্তু কীরকম ফাংশন না ডুয়াল ফাংশন একটা কি কাজ করে এ ভেসো কনস্ট্রিক্টর হিসাবে কাজ করে তাহলে ভেসো কনস্ট্রিক্টর হিসাবে কাজ করলো মানে কি প্রেশার বাড়িয়ে দিল তাহলে প্রেশার বাড়িয়ে দিল মানে সে কিন্তু হেল্পস কারেক্ট করে দিল মানে এখানে প্রেশার ফল করেছিল তাকে কারেক্ট করলো 1 নম্বর ঠিক আছে
কিভাবে কারেক্ট করলো? এ অ্যাক্টিভেট করবে অ্যাঞ্জিওটেনসিন 2, এ অ্যাক্টিভেটস করবে কাকে? অ্যাড্রিনাল কর্টেক্সকে। কি করতে বলবে না? অ্যাড্রিনাল কর্টেক্স সিক্রেট করবে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন হচ্ছে ওয়ান টাইপ অফ, এই যে অ্যালডোস্টেরন হরমোন, এই হরমোনটা ডিরেক্ট সেলে প্রবেশ করতে পারে। তাহলে স্টেরয়েড হরমোন, এরা কিন্তু ডিরেক্ট, আমরা যখন হরমোনের চ্যাপ্টার পড়বো তখন বুঝতে পারবো হরমোন যে ফাংশনগুলো। তাহলে এখন শুধু জেনে নেবো স্টেরয়েড হরমোন ডিরেক্ট গিয়ে ডিএনএতে কাজ করতে পারে। তো এই যে হরমোন, এই হরমোন গিয়ে সরাসরি সেলের মধ্যে ঢুকে গেল এবং সেখানে গিয়ে ডিএনএতে কাজ করলো, বললো যে এই ওখানে প্রবলেম হয়েছে। প্রবলেম কি না, ওখানে যেটা হয়েছে ফল হয়েছে। ফল কি করেছে না, ভলিউম কমে গেছে, প্রেশার কমে গেছে। বলে ও আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যালডোস্টেরন এবার কি করলো না, সে সঙ্গে সঙ্গে কাজ করাবে কাকে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে একদম চলে আসবে কোথায় খবর, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। এবং সেখানে দেখো এখানে কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এখানে কিন্তু কি করবে এবং কালেক্টিভ টিউবুল হয়। ডিস্টাল কনভলিউটেড সোডিয়াম রিঅ্যাবজর্পশন, মেইনলি সোডিয়াম রিঅ্যাবজর্পশন, সঙ্গে সঙ্গে ওয়াটারও রিঅ্যাবজর্পশন করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি অব্লিগেটরি। এই যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন যেটা আগে বললাম, তো যখনই এই দুটো হলো আলটিমেটলি ইনক্রিজ হয়ে যাবে কি ভলিউম অফ ব্লাড এবং প্রেশারও ইনক্রিজ করবে। তাহলে সেটাও কিন্তু ফিডব্যাক দিচ্ছে কোথায়, এই যে ফিডব্যাক চলে যাচ্ছে, সে এবার ভলিউম ইয়েকে আবার নর্মাল জায়গায় নিয়ে আসলো। যদি ইনক্রিজ হয় তাহলে তখন কাজ করবে কে, এএনএফ। সেটা যাক। নেক্সট যেটা করছে কনসেন্ট্রেশন অফ ইউরিন তৈরি করবে এবং এটাকে ইনক্রিজ করবে কে না, কনসেন্ট্রেশন অফ ইউরিন। যখনই ভলিউম বাড়বে ব্লাডে যদি জল ঢুকে যায় তাহলে কনসেন্ট্রেশন অফ ব্লাড তৈরি করবে। তাহলে এইভাবে কিন্তু জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাস যেটা তোমার রেগুলেশন করে কিডনি ফাংশনকে। এবার আমরা অ্যাকর্ডিং টু এনসিআরটি বুঝে নিই, সেম কথা, এনসিআরটি তো অত ডিটেলস বলবে না। জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাস প্লেজ এ কমপ্লেক্স রেগুলেটরি, কমপ্লেক্স কেন বললো, অনেকগুলো হরমোন একসঙ্গে কাজ করছে সেই জন্য। হোয়েন ফল ইন গ্লোমেরুলার ব্লাড ফ্লো, গ্লোমেরুলার ব্লাড ফ্লো যদি ফল করে সব কিছু ডিক্রিজ করবে, মানে ভলিউম টলুম জিএফআর সব কিছু। তো সেই জন্য বলছে ডিক্রিজ ইন গ্লোমেরুলার ব্লাড প্রেশার, ওকে, ডিক্রিজ জিএফআর, ক্যান অ্যাক্টিভ জি সেল, জি সেল মানে juxtaglomerular cells, that is গ্রানুলার সেল। যে গ্রানুলার সেলস, বারবার বলছি গ্রানুলার সেলের, লাসিস সেলের কথা এখানে কিন্তু আলোচনা হচ্ছে না, ম্যানেঞ্জিস সেলের কথা আলোচনা হচ্ছে না। জাক্সটাগ্লোমেরুলার সেলস সে কী করবে, রেনিন হরমোন ব্লাডে সিক্রেশন করছে অ্যাকর্ডিং টু এনসিআরটি। এবং কী করছে, দ্য রেনিন কনভার্ট প্লাজমা প্রোটিন অ্যাঞ্জিওটেনসিন জিন 2, অ্যাঞ্জিওটেনসিন জিন অ্যান্ড অ্যাঞ্জিওটেনসিন 1. Angiotensin 1 is further converted to angiotensin 2 by S, angiotensin converting enzyme in lung capillary. Lung capillary তে এটা হয়, এটা মেইনলি অ্যাকর্ডিং টু এনসিআরটি যখন বলছে লাং ক্যাপিলারি, আমি লাং ক্যাপিলারি বলবো, এছাড়াও অন্য ক্যাপিলারিতেও হয়। যাই হোক, সেটা আমাদের ধরনীয় বস্তু নয়। যদি এরকম থাকে যে অপশানে যদি থাকে লাং ক্যাপিলারি অ্যান্ড আদার্স ক্যাপিলারি, তাহলে কী করবো উত্তর, অ্যাকর্ডিং টু এনসিআরটিতে কিন্তু লাং ক্যাপিলারিতেই করতে হবে, ঠিক আছে। বা যদি বলা হয় যে লাং ক্যাপিলারি আছে, হার্ট ক্যাপিলারি আছে, তারপর অন্য ক্যাপিলারি আছে, তখন লাং ক্যাপিলারিটাই কিন্তু আমাদের টিক মারতে হবে অ্যাকর্ডিং টু, মনে থাকে যেন। এসি সিক্রেট করে কে লাং ক্যাপিলারি থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 ওয়ার্কস অ্যাজ হরমোন, এটা হচ্ছে অ্যাক্টিভ হরমোন। Angiotensin 2 being a powerful vasoconstrictor, ঠিক আছে, যেটা বুঝিয়েছিলাম, ইনক্রিজ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, দ্যাট ফাই জিএফআর বাড়িয়ে দিল। Angiotensin 2 অলসো অ্যাক্টিভেট দ্য অ্যাড্রিনাল কর্টেক্স টু রিলিজ অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন হচ্ছে কি একটা হরমোন। তো অ্যালডোস্টেরন হচ্ছে এই হরমোন সরাসরি কোষের মধ্যে ঢুকে গিয়ে কাজ করে, আগেই বলেছি। অ্যালডোস্টেরন কজেস রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম আয়ন অ্যান্ড H2 ডিস্টাল পার্ট অফ টিউবুল। এই যে ডিস্টাল পার্ট অফ দ্য টিউবুল, মেনলি এটা তুমি এখানে লিখতে পারো ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এবং এই ডিস্টাল পার্ট অফ দ্য টিউবুল বলতে কিন্তু টিউবুল কিন্তু কালেক্টিভ টিউবুলকে বোঝায়।
তো মেইনলি আমরা বুঝবো হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এবং যদি কোশ্চেন আসে যে দুটোই, তাহলে দুটোতেই টিক মারতে হবে। দিস অলসো লিড টু অ্যান ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার, তাহলে কনস্ট্রিকশন করেছে ব্লাড প্রেশার হবে, এবং মেকানিজম ইজ জেনারেলি নোন অ্যাজ রেনিন এনজিওটেনসিন মেকানিজম। রেনিন এনজিওটেনসিন মেকানিজম, আসলে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, কিন্তু এনসিআরটিতে রাস কথাটা কিন্তু লেখা নেই, লেখা আছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম। দেখো রাস বলছি, এটাও যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে, সেখানে রাস দিয়ে প্রশ্ন পড়ে। আবার যদি এরকম অপশন থাকে যে এটা কন্ট্রোল করার জন্য, জিএফআর ইনক্রিজ করার জন্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম, তাহলে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। কারণ এনসিআরটির বাইরে কিন্তু আমরা চেষ্টা করব উত্তর যাতে না দেওয়ার, কারণ এনসিআরটিটাকে ঠিক একদম ধরে নিয়ে এগোতে হবে। আউট অফ এনসিআরটি, রেনিন এনজিওটেনসিন মেকানিজম অলসো ইনক্রিজ ব্লাড ভলিউম ইন টু ওয়েজ, দুভাবে করে। ফার্স্ট যেটা হচ্ছে অ্যাকুরেটলি যেটা করে, সেটা হচ্ছে সিগন্যাল করে কোথায় কোথায় সিগন্যাল করে, সিগন্যাল করে প্রক্সিমাল কনভার্টিবল, সেখানে এনএসসিএল আমরা দেখেছিলাম, এনএসসিএল রিঅ্যাবজর্ব হয় এবং ওয়াটার রিঅ্যাবজর্ব হয় কোথায়, পিসিটিতে, মনে পড়ছে? সেটাও কিন্তু কাজ করে কিন্তু রেনিন অ্যাঞ্জিওটেনসিন। সেকেন্ড যেটা কাজ করে, স্টিমুলেটিং দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যান্ড রিলিজ অ্যালডোস্টেরন, এ হরমোন দ্যাট ইন্ডিউস দ্য ডিসিটি টু রিঅ্যাবজর্পশন, এটা ওকে। This leads to increase the blood volume and pressure, completing the feedback circuit by supporting the release of renin. Okay. Next, juxtaglomerular apparatus operates multi-hormonal RAS system. এটা মনে রাখো, এখান থেকে মাল্টি হরমোনাল কথাটা কিন্তু কোশ্চেন পড়তে পারে। তাহলে রাস সিস্টেম হয়ে গেল, কারণ এখানে তিনটেই হচ্ছে হরমোন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন, তিনটেই হরমোন। এই ডায়াগ্রামটা তোমাকে আরও ইজি করে দেবে। কি ডায়াগ্রামটা না, এটা একটা ব্লাড ক্যাপিলারি আমরা দেখতে পাচ্ছি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম কী করে কাজ করে। ব্লাড ভেসেলের মধ্যে ফল করে যে ব্লাড প্রেশার লিভার থেকে এসছে, সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওটেনসিন গিয়ে রেনিনটা এসছে কোথার থেকে, জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে, গ্রানুলার সেল থেকে সিক্রেশন করে রেনিন অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করলো, বসে রইলো, লাংয়ের থেকে আসলো অ্যাকর্ডিং টু এনসিআরটি এসি অ্যাঞ্জিওটেনসিন 2। এই অ্যাঞ্জিওটেনসিন দুভাবে কাজ করবে, একটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন কাজ করে জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বাড়িয়ে দেবে, আর একটা অ্যালডোস্টেরন সিক্রেশন করবে, করতে সাহায্য করবে কাকে না, তোমার যে অ্যাড্রিনাল কর্টেক্সে। সে কী করবে, রিঅ্যাবজর্পশন সোডিয়াম আয়ন অ্যান্ড H2O, কোথায় না ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, যার ফলে জিএফআর ইনক্রিজ করবে, কনসেন্ট্রেশন অফ ইউরিন তৈরি করবে। ঠিক একদম। ডায়াগ্রাম কথা বলছে দেখো, ড্রপ ইন প্রেশার, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে গেল, তাহলে কি সিক্রেশন করলো, রেনিন সিক্রেশন করলো কে, জাক্সটাগ্লোমেরুলার সেল। ঠিক আছে, ব্লাড থেকে ব্লাডে আসলো কি, লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিনোজেন, এই রেনিন কাজ করলো অ্যাঞ্জিওটেনসিন 1-এর উপরে, সে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করলো, এই অ্যাঞ্জিওটেনসিন 2কে তৈরি করতে সাহায্য করলো কে, এএসি। এবার দুভাবে কাজ করে, হাইপোথ্যালামাসকে খবর পাঠাচ্ছে জল খাওয়ার জন্য, ঠিক আছে, সেইভাবেও কিন্তু খবর পাঠাচ্ছে যখনই খাচ্ছে, কারণ হাইপোথ্যালামাস এডিএইচের মাধ্যমে কিন্তু পাঠায়, কিন্তু ভুলে যেও না, কিন্তু সেইখানেও কিন্তু পাঠাচ্ছে, সেই জন্য এক্সট্রা এখানে। আর কি করছে না, ভেসো কনস্ট্রিকশন হিসেবে কাজ করছে, তাহলে ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে এবং সল্ট ওয়াটার ইয়ে হয়ে যাচ্ছে। এবং এই তৃতীয় যে অ্যাড্রিনাল কর্টেক্সে, সেখানেও কিন্তু জিএফআর বাড়ছে কি, সোডিয়াম আয়ন এবং তোমার হচ্ছে জলের রিঅ্যাবজর্পশনের মাধ্যমে। ক্লিয়ার? এই ডায়াগ্রামটা কিন্তু একটা দুষ্প্রাপ্য বই থেকে নেওয়া, অতএব এই ডায়াগ্রামটা খুব খুব ভালোভাবে তুমি কিন্তু স্মরণে রাখতে পারবে। অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 এ পেপটাইড হরমোন দ্যাট ইজ অ্যাক্টিভ ফর্ম, বারবার যেটা বলে আসছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। অ্যাঞ্জিওটেনসিন 2 হ্যাজ ফলোইং এফেক্ট, কী করছে, রেইজ ব্লাড প্রেশার ডিরেক্টলি বাই কনস্ট্রিক্টিং ব্লাড ভেসেল। তাহলে ঠিক আছে, ভেসো কনস্ট্রিকশন। 2 নম্বর, ইনক্রিজ সিনথেসিস অ্যান্ড রিলিজ অফ অ্যালডোস্টেরন, তাহলে
অ্যাঞ্জিওটেনসিন 2 এর দুটো কাজ, এটাও কিন্তু আরেকটু মনে করিয়ে দিলাম দ্বিতীয়বার। অ্যালডোস্টেরন কজ সোডিয়াম অ্যান্ড ওয়াটার অ্যাবজর্পশন বাই দ্য ডিস্টাল পার্ট অফ টিউবুলস অ্যাকর্ডিং টু এনসিআরটির কথা বলছি। দিস অলসো লিডস টু দ্য ইনক্রিজ ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম, দ্যাট ইজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। মেনি স্টিমুলেট দ্য পোস্টেরিয়র। এবার কী করে না, পোস্টেরিয়রকে রিলিজ করতে সাহায্য করবে কি, এডিএইচকে রিলিজ করতে সাহায্য করবে এবং অ্যাসিস্ট করবে কি না এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম, এটা রিস্টোর করবে এবং স্টেবিলাইজ করবে ব্লাড প্রেশারকে। ওকে, নেক্সট হচ্ছে কন্ট্রোল বাই এএনএফ বা এএনপি। এটা হচ্ছে পেপটাইড, মেনলি পেপটাইড ফ্যাক্টর বলা হয়। আর তোমার হচ্ছে অ্যাট্রিয়াল কথাটা এসছে মেনলি রাইট অ্যাট্রিয়াম। এখানে স্ট্রেস হলে পরে ধরা পড়ে, এখানে স্ট্রেস ফ্যাক্টর কাজ করে, সেই জন্য নাট্রিউরেটিক ফ্যাক্টর এখান থেকে রিলিজ হবে। কখন হবে? প্রেশার যখন ইনক্রিজ করবে। ঠিক বিপরীত, কিন্তু প্রেশার বিভিন্নভাবে ইনক্রিজ করতে পারে তোমরা জানো। এবং কি আগের দুটো যে কাজ করেছে, একটা হচ্ছে এডিএইচ এবং রাজ, দুটোর মধ্যে যদি কোনো কারণে অতিরিক্ত প্রেশার বেড়ে যায় তখন কিন্তু আবার এএনএফ কাজ করবে। Increase in blood flow to atria of heart can cause the release of atrial natriuretic factor ANF. ANF can cause vasodilation. এর কাজই হচ্ছে কি, এরকম সরু ছিল ভেসেলটা, সেটাকে বাড়িয়ে দিল। ভেসো কনস্ট্রিক্টরের কাজ কিন্তু আমরা দেখেছি এডিএইচের দুটো কাজ ভুল যেও না। ভেসোপ্রেসিন বলে ভেসো কনস্ট্রিকশনে কাজ করেছে। আর অ্যালডোস্টেরন যেটা হচ্ছে মেইনলি আমরা দেখেছি কি, অ্যালডোস্টেরন বলছি কেন, তোমার হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 ভেসো কনস্ট্রিকশনের কাজ করেছে। তাহলে রাসের ক্ষেত্রে ভেসো কনস্ট্রিকশনের কাজ করেছে কে, অ্যাঞ্জিওটেনসিন 2, আর এডিএইচে ভেসোপ্রেসিন করেছে। সেখানে কী করেছে না, সংকোচন ঘটিয়েছে। ঠিক বিপরীত কাজটা করছে এখানে। এইটা মাথায় রাখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফ্যাক্টর কী করছে, ভেসোডাইলেশন করছে। প্রেশার ছিল, এবার এটাকে যেই বাড়িয়ে দিল প্রেশার কমে গেল। ভলিউম ইনক্রিজ করলো কিসের, ভলিউম বা আয়তন ইনক্রিজ করলো কি, ভেসেলের কিন্তু ভালো করে বোঝো। যখনই ভেসেলের আয়তন মানে ডায়ামিটার বাড়বে তাহলে ব্লাড ফ্লো ইজিলি হবে, প্রেশার কমে যাবে। আবার পড়ছি লাইনটা, ইনক্রিজ ইন ব্লাড ফ্লো টু the atria of heart can cause the release of atrial natriuretic factor ANF secretion করলো। ANF can cause vasodilation of blood vessel and thereby decrease blood pressure. কমন সেন্স কী বলছে, যখনই একটা মোটা পাইপ দিয়ে জল যাবে তখন যে যদি একই ফোর্সে সরু পাইপ দিয়ে জলটা যেতে যায় তাহলে সরু পাইপে প্রেশার বেরিয়ে পড়বে। যেই বড় পাইপ হয়ে গেল প্রেশারটা কমে গেল। এএনএফ মেকানিজম দেয়ারফর অ্যাক্ট অ্যাজ চেক দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম। তাহলে চেক করতে পারে যদি অতিরিক্ত পরিমাণে কোনো কারণে বেড়ে যায়। রাসের মাধ্যমে আমরা জানি কি প্রেশার বাড়ে, কোনো কারণে বেড়ে যায়, তাহলে চেক করবে কে, এএনএফ। মাথার মধ্যে একদম ঢুকে নাও। যদি কোনো কারণে ভেসোপ্রেসিনের মাধ্যমে ব্লাড প্রেশার বেড়ে যায়, চেক করবে কে, এএনএফ। তাহলে এরা কাজ করছে কি হিসাবে, অ্যান্টাগনিস্টিক হিসাবে, ঠিক বিপরীত কাজ করছে। এরা আউট অফ এনসিআরটি কি, রিমুভাল অর ট্রান্সফার অফ সোডিয়াম ইজ কল নাইট্রিউরেসিস। তাহলে রিমুভ করে দিচ্ছি আমরা ওখান থেকে, যার ফলে নাইট্রিউরেসিস। ANF ইজ অ্যান্টাগনিস্টিক টু রাস। এবার এই তিনটে যে ঘটনাটা ঘটলো, সেই তিনটের মধ্যে আমরা একদম শেষের পর্যায়ে প্রায় চলে এসেছি। তার আগে শেষের পর্যায়ে বলতে এই জায়গাটা আসবো, এখানে এসে আমরা শেষ করব, মোটামুটি বুঝতে পারবো। তার আগে কন্ট্রোল বা নাট্রিউরেটিক ফ্যাক্টরে কী করতে পারে, ব্লাড প্রেশার বাড়লো, গ্লোমেরুলার ফিল্ট্রেশনের বাড়লো, ব্লাড ভলিউম বাড়লো, অথবা অসমোলারিটি কমলো, সলিউট কমলো মানে কি, ওয়াটারের তুলনায়
ইলেকট্রোলাইটস কমলো, তখন এএনএফ কাজ করবে। ঠিক বিপরীত যদি হয় তখন কাজ করবে এডিএইচ অ্যান্ড রাস। মনে থাকে যেন। তাহলে এনএফ কাজ করলে এনএফ কীভাবে কাজ করছে? ভেসোডাইলেশন ফার্স্ট। সেকেন্ড কি? রেনিন সিক্রেশনে বাধা দেবে এনএফ। থার্ড কি? ওই এডিএইচ প্রথমে দেখেছিলাম যে নেগেটিভ কাজ করবে এডিএইচকে, নো রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার। এই 4 পর্যায়ে কাজ করে কি করবে? প্রেশারটাকে লো করে দেবে, সরি প্রেশারটাকে প্রেশারটাকে লো করে দেবে। ঠিক আছে, প্রেশার হাই হয়ে গেছিলো। এবার লাস্ট যেটা আমরা বোঝার জন্য, যে এখানে দেখো এখানে কোনো কিছুই আমি লিখিনি, এখানে বলতে চাইছি যে কীভাবে কিডনি ফাংশন রেগুলেটেড হয়। এই কথাটা হচ্ছে এখানে তুমি লিখে দেবে, কিডনি ফাংশন রেগুলেটেড বা রেগুলেশন অফ কিডনি ফাংশন। 1 নম্বর এডিএইচ এবং রাস যেটাকে ইনক্রিজ করবে, ভালো করে বোঝো, এএনএফ সেটাকে ডিক্রিজ করবে। কালার দেখো, তুমি যদি না বুঝতে পারো, তোমার যদি করা থাকে পিন করলে তো কালার আসবে না, তাহলে এটাকে এরকম দাগ দিয়ে নাও বোঝার জন্য। তাহলে এটাকে দাগ দিয়ে রাখো। এটা দিয়ে আমি বোঝাতে চাইছি এটাই যে এডিএইচ কখন হচ্ছে সিক্রেশন করবে, মানে এডিএইচ যখন, এডিএইচ বা রাস যে কাজটা করবে তার বিপরীত কাজটা করবে হচ্ছে এএনএফ বা এনপি। তার মানেটা কি? যে ব্লাড প্রেশার যদি কমে যায়, ব্লাড প্রেশার যদি কমে যায় তখন এই অ্যারোটা কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে। আবার যদি ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়, কিন্তু ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেবে। মানে মূলত কথা হচ্ছে ব্লাড প্রেশার কমে গেলে বাড়ায়, আর এটা বেড়ে যায় কমায়। ঠিক এই যে দুটো যে অ্যান্টাগনিস্টিক, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। When blood pressure or blood volume rise, the wall of atria of the heart stretch and release ANF. Clear হয়েছে? ANF also inhibit the release of renin from the kidney and check the renin angiotensin mechanism. যে কথাগুলো মুখে বলেছি সেটা কিন্তু নোট আকারেও দিয়ে দিলাম। Atrial natriuretic factor opposes the regulation of RAS and also ADH. Next, ADH, RAS and ANF provide an elaborate system. দেখো এই তিনটে মিলে কি করছে, কনক্লুশনে আসছি। ADH, RAS, ANF provide an elaborate system of check and balance that regulate the kidney functioning to control body fluid, osmolality, salt concentration, blood pressure and blood volume. তাহলে কোনটা কখন হবে ডিপেন্ড করবে তার বডির কি পজিশনে, কোন পজিশনে আছে। ঠিক সেই পজিশনে এই তিনটে আইটেমের যে কোনো একটা কাজ করতে পারে। দিস মানে এএনএফ ইনহিবিটস দ্য রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম, যেটা বাধা দিয়েছিল সেই জন্য নাট্রিউরেটিক, by the collecting tubule and reduce release of aldosterone বাধা দিল from adrenal gland. It also increase the excretion of sodium ion. Very very important point. সোডিয়াম আয়ন কখন ইউরিনে থাকবে, ক্লোরিন আয়ন কখন ইউরিনে থাকে? এডিএইচ অতিরিক্ত মাত্রায় যখন ফাংশন করবে এবং ক্লোরিন অ্যাবজর্পশন করবে না, তখন ইউরিনে চলে আসবে। কিন্তু এএনএফ সোডিয়ামকে কখন ইউরিনে পাঠাবে? সোডিয়াম আয়নকে তখনই পাঠাবে অতিরিক্ত পরিমাণে যখন এএনএফ কাজ করবে। এটা বুঝতে হবে। তাহলে কি বললো কথাটা দেখো, এই দুটো কিন্তু আসতেই পারে। কি কারণ হচ্ছে ইউরিনের সোডিয়াম, আর এটা যে এনসিআরটির বাইরে তুমি বলতে পারবে না ক্লোরাইড, কারণ এনএসিএল অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন এগুলো ঘটে, এনসিআরটিতে পরিষ্কার বলা আছে। কিন্তু কার মাধ্যমে হয় না হয় সেটা বলা নেই। যদি আসে কি করবে, তাহলে তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। এএনএফ ইনহিবিটস দ্য রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম আয়ন। আর সোডিয়াম আয়নকে সুযোগ দিয়েছিল কে? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন দিয়েছিল বলে কিন্তু ইউরিনে সোডিয়াম আয়ন পাওয়া যাচ্ছিল না। কিন্তু অ্যালডোস্টেরনের কাজকে বাধা দিচ্ছে কে? এএনএফ।
সেই জন্য এএনএফ যখন অ্যালডোস্টেরন কাজকে বাধা দেবে তখনই কিন্তু পাবো ইউরিনে সোডিয়াম আয়ন। একদম লিখে রেখো আলাদাভাবে, কিছু না পড়ো, আমি যে বাংলায় কথাটা বলছি বাংলায় দরকার হলে লিখে রেখো যাতে বুঝতে পারো। এটা তো প্রসিডিওরটা বুঝতেই পেরেছো কীভাবে হয়। ব্লাড ভলিউম, এএনএফের ফাংশন হচ্ছে ব্লাড ভলিউম ইনক্রিজ করলো, ব্লাড প্রেশার ইনক্রিজ করলো, হার্ট স্ট্রেস হলো, রিলিজ করলো হচ্ছে এএনএফ ডিরেক্টলি ইনহিবিটস সোডিয়াম রিঅ্যাবজর্পশন করলো। তার মানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে মানে সোডিয়াম কোথায় চলে যাবে, সোডিয়াম ইউরিনে আসবে, অতিরিক্ত লেগে ইউরিনে আসবে। ইনহিবিট অ্যালডোস্টেরন এতক্ষণ পড়লাম, হুইচ ইনহিবিট দ্য সোডিয়াম রিঅ্যাবজর্পশন, বেশ গুড, ভালো কথা। এবং ব্লাড ভলিউম ডিক্রিজ করবে এবং প্রেশার ডিক্রিজ। তাহলে ডিক্রিজ করা হচ্ছে আমার লক্ষ্য ছিল, কারণ ইনক্রিজ অবস্থায় ছিল। যদি ডিক্রিজকে যদি ইনক্রিজ করতে হয় তাহলে তখন কাজ করবে কে, এডিএইচ, দুটোভাবে এডিএইচ দুভাবে কাজ করবে, কনস্ট্রিকশন এবং ডায়োরেসিস, অ্যান্টি ডায়োরেসিসভাবে। আর রাস আর এস দুভাবে কাজ করবে। অ্যালডোস্টেরন কী হিসেবে কাজ করবে, আর অ্যাঞ্জিওটেনসিন 2 কী হিসাবে কাজ করবে, অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করবে। আর অ্যালডোস্টেরন সোডিয়াম এবং H2O-কে রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করবে। দেখো একদম পরিষ্কার, কনক্লুশনটা তোমার কাছে নিয়ে নাও, কারণ কোশ্চেন কিন্তু এর মধ্যে দিয়ে আসেই। নেক্সট আমরা পড়ব হচ্ছে মেকচুরেশন বা ইউরিন ফর্মেশন। মেকচুরেশন আর ইউরিন ফর্মেশনটা আমাদের ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট।